আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে শুক্রবার, আজকে আমি কি কাজ করলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো। শুক্রবারে সবার ছুটি থাকলে কিন্তু গৃহিণীদের কোনো ছুটি থাকে না। দেখা যায় গৃহিণীরা আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে শুক্রবারের দিনে, কাজের চাপটাও বেশি থাকে। বাসায় মেহমান থাকার কারণে আমরা আজকে নিচে ফ্লোরেই ঘুমিয়েছিলাম। আমাদের অন্য পাশের যে খাটটা আছে ওটা খুবই ছোট, যেখানে আমরা 3 জন যদি ঘুমাই তাহলে একটু কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে গরমের মধ্যে কষ্ট করে না ঘুমানোর থেকে নিচে ফ্লোরে আমরা বিছানা করে ঘুমাই। এদিকে আমরা ফ্লোরে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে আমি চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করার পরে দেখলাম যে বেসিনটা একটু ময়লা ময়লা হয়ে গিয়েছে, তাই বেসিনটা পরিষ্কার করে নিলাম। এদিকে আমি অফ ক্যামেরায় রান্না উঠিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার একটু খিচুড়ি খাবো, সকালে খুব ঠান্ডা ঠান্ডাও ছিল, সেজন্য খিচুড়িটা আমি কুকারে রেখেই আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখা যায় কি গৃহিণীরা সকালে ঘুম থেকে ওঠার পরেই বাসি কাজগুলো সেরে ফেলা হয়। বিছানা গুছিয়ে রান্না চাপিয়ে এদিকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যে রাত্রে হাঁটাহাঁটি করা হয়েছে, ময়লা হয়েছে। আর একটা বিষয় কি, আমাদের গ্রামের কিন্তু দেখা যায় কি মা চাচিদের, দাদিদের, নানিদের দেখেছি যে ছোটোবেলায় দেখেছি ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে নামাজ পড়ার পরে দেখা গেছে বাসি ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছে। এভাবেই সকালে বাসি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি এদিকে খাবারটা গুছিয়ে নিচ্ছি। আমি এখানে খিচুড়ি করেছি, খিচুড়ির মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ। অবশ্যই খিচুড়ির সাথে ভর্তা খাওয়াটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। বিয়ের পরে যখন দেখেছি আম্মা যখন খিচুড়ি রান্না করতো তখন আলু ভর্তা দিত, তখন কিন্তু খেতে খুব ভালোই লাগতো খিচুড়ি দিয়ে আলু ভর্তা। তাই আজকে আমি খিচুড়ির সঙ্গে আলু ভর্তাটা করে নিয়েছি। আমি এখানে 4টা আলু নিয়েছি, আর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা করে নেব। আমি একে একে সবগুলো আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার হাতে সময় ছিল না, তাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। আর খিচুড়ির মধ্যে কিন্তু আলু সিদ্ধ দিয়ে ওই আলুটা ভর্তা করলে আরও বেশি টেস্টি হয়। এদিকে আমি ভর্তাটা করে নিয়েছি। আমি ভর্তাগুলোকে এখানে একটু গোল গোল শেপ দিয়েছি। আমার এইরকম আমি যখন ভর্তা করি এরকম গোল শেপ দেই, রোজার আব্বু বলে কি আমি নাকি ইসের মতো জাহাঙ্গীরনগরের ভর্তার মতো নাকি ভর্তা করি। তবে আমি ওইখানের ভর্তা কিন্তু খাইনি। ওখানে খাওয়া দাওয়া করছি একবার, কিন্তু ভর্তা দিয়ে আমার খাওয়া হয়নি। অন্য পাখির মাংস দিয়ে খাওয়া হয়েছিল, কিন্তু ভর্তা দিয়ে কখনোই খাওয়া হয়নি। আর আমাদের গৃহিণীদের একটা ব্যাপার কি, রান্না করতে গেলে দেখা যায় হাত পুড়ে যায়। আমার হাতটি ওইভাবে পুড়ে গিয়েছিল, তাই একটু আপনাদেরকে দেখালাম। রান্না করতে গেলে তেল ছিটে কিংবা কড়াইয়ের পাশে লেগে হাত পুড়ে যায়, আমার এভাবেই পুড়ে যায় সব সময়। এদিকে খাওয়া দাওয়ার পরে আমি প্লেটগুলা আর যে কড়াই ছিল সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবার একটু পরে দুপুরে রান্না বান্না করতে হবে। এদিকে দেখা যায় কি শুক্রবারে আমার রান্না বান্না করার চাপটা একটু বেশিই থাকে। সকালে খাওয়া দাওয়ার পরপরই আমার দেখা যায় দুপুরের আয়োজন করতে হয়, কারণ জুম্মার নামাজ পড়ে আসার পরপরই সবাইকে আমার খেতে দিতে হয়। আমি যখন রান্নাঘরে থালাবাটি পরিষ্কার করার জন্য আসি তখন দেখা যায় কি থালাবাটি পরিষ্কারের সাথে সাথে সিঙ্কের আশেপাশে যে জায়গাগুলো থাকে অবশ্যই একটু নোংরা হয়ে যায়। থালাবাটি পরিষ্কারের সময় সবারই হয়, তাই আমি সেই সাথেই ভালো করে আবার ভিম বার দিয়ে চারপাশটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। আমি আমার সকল বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যখন আমাকে বন্ধু করে নেন কিংবা আমি আপনাদেরকে বন্ধু করে নেই, এটা 24 ঘন্টা পরে নাকি ফেরত দিতে হয়। 24 ঘন্টার আগে দিলে কি হয় জানি না, তবে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আমি যাদেরকে যখন পারছি দেখছি, যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি সবাইকেই কিন্তু আমি খুঁজে খুঁজে তাদেরকে আমি সাপোর্ট করে নেই।
আমার তো তাদের নোটিফিকেশন আমার কাছে আসে, আমার নোটিফিকেশনও তাদের কাছে যায়। আমার কিন্তু এভাবে কোনো বন্ধু কাটেনি কিংবা হয়নি। তারপর নাকি 24 ঘন্টার মধ্যে নাকি বন্ধু করে নিতে হয়। যদি তোমাদের কাউকে যদি আমি 24 ঘন্টার আগে বন্ধুটা করে নিতে না পারি, তাহলে আমি 24 ঘন্টা পরে ঠিকই বন্ধু করে নেব। আমার দিক থেকে কোনো সমস্যা হবে না। কিন্তু তোমরা কখনো আমাকে বন্ধু করার পরে বন্ধুটা কেটে দিও না। এদিকে আমি কিছু সরিষা ভিজিয়ে নিয়েছি, আর মুরগির মাংস আমি রেখে দিয়েছি। গতকালকে যে মুরগিটা দেখিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি, ওই মুরগিটাই আমি আজকে আবার রান্না করে নেব। আর সরিষা ইলিশ করবো সেহেতু আমি ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। এদিকে এগুলা ভিজুক, আর অন্যদিকে আমি কুটা কাটায় চলে যাচ্ছি। এদিকে আমি আলু, আদা, পেঁয়াজ, মরিচ সব কিছু কুটে কেটে নিচ্ছি। এদিকে সব কিছু কোটার পরে দেখলাম যে মাছটা নরম হয়ে গিয়েছে, বরফ ছেড়ে দিয়েছে মাছের। তাই আমি মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন মাছটাকে আমি পিচ পিচ করে কেটে নেব। আমরা আজকে দুপুরে 6 জন লোক খাবো, তাই এখানে আমি মাছটাকে 6 পিচি করে নিলাম। মাছটার পেটটা একটু হয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম সরিষা যখন ভিজিয়ে ফেলেছি তখন আমি এভাবে অন্য একটা রেসিপি করে নেব। আসলে মাছ কেনার সময় দেখা যায় মাছে বরফ থাকে, পেটের অবস্থা দেখা যায় না, বোঝা যায় না, পরে কিন্তু কাটার সময় দেখা যায়। তাই আমার এমন হয়েছে, অন্যান্য মাছটা কিন্তু ভালোই ছিল। এদিকে আমি মাংসগুলো পিস পিস করে নিয়েছি। আমি বেশিরভাগ সময়ই যখন হাতে সময় থাকে তখন আমি ব্রয়লার মুরগিগুলো আমি ভালো করে ভেজে তারপরে আমি গিয়ে রান্না করে নেই। এদিকে আমি মাংসগুলোকে ভাজার জন্য রেখে দিয়েছি। এদিকে যেহেতু আমি আজকে পোলাও মাংস রান্না করব, এর জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে বেশি করে, তাই আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। আর তেলটাও বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এদিকে আমার ব্রয়লার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলাটা আমি অফ করে এদিকে আমি রেখে দিয়েছি মাংসগুলোকে, ফ্রাই প্যানের উপরেই রেখে দিয়েছি। এদিকে যেহেতু আমি সরিষা ইলিশ করবো সেহেতু আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, 1 চামচ জিরা রসুন বাটা। এগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি মরিচ, কাঁচা মরিচ আর গিয়ে সরিষা একসাথে বেটে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছিলেন। কড়াইয়ের মধ্যে সব উপকরণ দিয়ে আমি কষানোর জন্য রেখে দিয়েছি। এদিকে আমি চলে এসেছি রাইস কুকারে। আমি পোলাও রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম গরম পানি। গরম পানিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা করার পরে অনেকটাই তেল থেকে গিয়েছিল, ওই তেলটা বাটিতে ঢেলে নিয়ে রেখেছি যেন অন্য কাজে আমি খাটাতে পারি। আমি এর মধ্যে রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর পেঁয়াজ বেরেস্তা আর লবণ দিয়ে আমি চাউলগুলোকে ভালো করে এখন কিছু সময় ভেজে নেব। আমি এখানে 4 কাপ চাউল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম পানি, 8 কাপ গরম পানি আমি দিয়ে দিয়েছি চাউলের মধ্যে। গরম পানিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চাউলটাকে পানির সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চাউলটাকে বলক ওঠার জন্য আমি ওখানে রেখে দিয়ে এসেছি। এদিকে আমি চুলায় চলে এসে দেখলাম আমার সরিষাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে বলক ওঠার জন্য আমি অপেক্ষা করব। এদিকে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছের পেটটা কেমন যেন একটু হয়ে গিয়েছিল, সেজন্য আমি ইলিশ মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। ওই হালকা ভাজা মাছটাকে আমি দিয়ে দিলাম সরিষার ভিতরে। এভাবে এখন আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি চলে আসলাম মাংসটা রান্না করার জন্য। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি বলেছিলাম ওর মধ্যে অনেকটাই তেল ছিল, তেলটাকে আমি এই রান্না করার মধ্যে খাটিয়ে দেব। আমি সব মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া
আমরা সবাই রান্না করার সময় আমাদের একটা আইডিয়া থাকে, তাই আমি এখানে পরিমাণটা আর বললাম না। আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলাগুলো দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি ব্লেন্ডার করে গুঁড়া করে রেখেছি যেন সবসময় ব্যবহার করা যায়। আর আমি এখানে মুরগির যে চামড়া পা থাকে এগুলাকে আমি আর ভাজিনি, আগে এগুলাকে আমি এভাবে কষানোর জন্য দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা মাংসগুলো। এক এক আমি সব মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে দেব। ভালো করে উল্টিয়ে পাল্টে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আবারও মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি যেন মুরগিটার মাংসগুলো কষানো হয়ে যায়। এদিকে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। চলে এসেছে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব। আর আমি যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এখন আবার প্রায় 10 মিনিট আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আমি তরকারিটাকে ভালো করে জাল করে নিব। এদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। রান্নার শেষে সবাই জানেন যে রান্নার শেষে অনেক থালাবাটি জমা হয়ে যায়। আমি একে একে সবগুলো ভালো করে মেজে নিয়েছি। মেজে এখন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে আমি পুরো রান্নাঘরটা এখন পরিষ্কার করে বের হয়ে যাব। আমি প্রায় এমন করি রান্নাঘর শেষে যখন দেখি রান্নাঘরটা একটু নোংরা হয়ে গেছে সমস্ত রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি বের হই। আর রান্না করার সময় দেখা যায় কি চুলার আশেপাশে তেল পড়ে যায়, তেল ছিটে। অবশ্যই রান্না করতে গেলে তেল ছিটবেই। তেল ছিটার কারণে চুলাটার আশেপাশে খুবই নোংরা হয়ে যায়। আমি চুলাটা গরম থাকা অবস্থায় চুলাটা পরিষ্কার করে নেই। চুলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি পরিষ্কার করতে যাই তাহলে তেলগুলো ভালো করে উঠতে চায় না। তাই আমি চুলাটা গরম থাকা অবস্থায় চুলাটা ভালো করে পরিষ্কার করে নেই। আর হ্যাঁ, আমরা যত সহজে যেমন ভিডিও করি কিংবা আমরা যে কথাটা বলি এটা কিন্তু যত সহজে যত অল্প সময়ে বলা যায়, হাতে কলমে কাজগুলো করতে গেলে কিন্তু ঠিক তার বিপরীত। এখানে আমরা যখন হাতে কলমে কাজগুলো করি তখন কিন্তু দেখা যায় যে কতটা কষ্ট। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে সংসার জীবন মনে হয় কতই ভালো, কিন্তু সংসার জীবন আসার পরে দেখলাম যে জীবনটা কেমন। আসলে এখন সে ছোটোবেলাতে ফিরে যেতে মন চায়। এই সংসার আর একটা কথা কি, আমরা নিজেদের এই রান্নাঘরটার মধ্যে আবদ্ধ, ভালো লাগে রান্না বান্না করতে। আসলে বিয়ের পরে কয়েকটা মেয়ে বা চাকরি বাকরি করার সুযোগ সুবিধা পায়, আর সবার হাজব্যান্ডরা চাকরি করা পছন্দ করে না। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আবার আমি গোসল করার পরে চলে এসেছি। দেখুন আমি সব কিছু নিয়ে খাওয়ার জন্য বসে গিয়েছি। আমার যেহেতু ডাইনিং টেবিল নাই সেহেতু আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।